হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দফাদা জিএস এডুকেশান। স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভারতের জল সম্পদ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়াটার রিসোর্স। ভারতের জল সম্পদ। ওয়াটার রিসোর্স। ওয়াটার রিসোর্স। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা ভারতের জল সম্পদ এবং ওয়াটার রিসোর্স নিয়ে দেখে নেব। স্টুডেন্টস, প্রথমে একটি গল্প বলি, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা অনেকেই জানো যে সাম্প্রতিককালে আমাদের ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য আসামে এক ভয়াবহ বন্যা হয়েছে। পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সিলেটেও ভয়াবহ বন্যা হয়েছে এবং এই বন্যায় সেখানকার মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়েছে। তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, পশু পাখি সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেগুলো বন্যার জলে বয়ে নিয়ে চলে গেছে। নিশ্চয়ই তোমরা অনেকেই হয়তো বিভিন্ন টেলিভিশনে বা নিউজ পেপারে দেখেছো এবং সে সম্পর্কে তোমাদের অনেকেরই হয়তো ধারণা তৈরি হয়েছে। এবং সেখানে থেকে আমরা বুঝতে পারি কি, যে জল যেমন একদিকে মানুষের জীবনকে বাঁচাতে পারে, ঠিক তেমনই অপরদিকে মানুষের প্রাণকে কেড়ে নিতেও পারে। অর্থাৎ, কারণ আমরা কি জানি যে জল আমরা পান করি এবং বিভিন্ন কাজে আমরা জল ব্যবহার করি, এবং আবার অপরদিকে দেখছি কি, বন্যার জলে মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটা ব্যাহত হচ্ছে। তাহলে আমরা কি কি কাজে জল ব্যবহার করি দেখে নিই। আমরা বিভিন্ন খাবার তৈরি করতে জল ব্যবহার করি এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জামা কাপড় পরিষ্কার করতে, এছাড়াও অনেক আছে, গাড়ি পরিষ্কার করতে, বৃক্ষরোপণ করতে। অর্থাৎ মানে জলের ব্যবহার ব্যাপকভাবে, তাই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের একটা বিষয় মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, যে কেন সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন মানব গোষ্ঠী নদীর তীরে, জলাশয়ের ধারে, পুকুরের তীরবর্তী অঞ্চলে বসবাস করেছিল। কারণ হচ্ছে, সেখানে জলের সুবিধা ছিল বলেই সুপ্রাচীন কাল থেকেই এই মানব গোষ্ঠী বিভিন্ন জলাশয়, নদী, হ্রদ, পুকুর, পুষ্করিণী প্রভৃতি তীরবর্তী অঞ্চলে বসবাস গড়ে তুলেছিল। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম, যে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই, স্টুডেন্টস, তোমরা অনেকেই দেখবে যে আমরা প্রতিনিয়ত নানা রকমভাবে জল অপচয় করি, কিন্তু এটা কখনোই উচিত নয়। জলের অপর নাম জীবন। কারণ এই পৃথিবীতে জল আছে বলেই এখানে প্রাণের সঞ্চার ঘটেছে, অর্থাৎ উদ্ভিদ, গাছপালা, পশু পাখির সৃষ্টি হয়েছে। কিন্তু যদি দেখো যে চন্দ্রে এবং মঙ্গল গ্রহে, সেখানে জলের কোনো অস্তিত্ব নেই, ফলে সেখানে কোনো প্রাণের সৃষ্টি হয়নি। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, যে জল যেখানে আছে সেখানে প্রাণের সৃষ্টি হয়েছে, যেখানে জল নেই সেখানে প্রাণের সৃষ্টি হয়নি। অর্থাৎ এই জলসম্পদ পড়ার আগে প্রথমে আমাদের এই বিষয়গুলি সম্পর্কে ধারণা থাকা অবশ্যই দরকার। স্টুডেন্টস, আমরা তাহলে আমাদের আজ থেকে কর্তব্য কি, যে জল যাতে অপচয় না হয় সে বিষয়ে আমাদের সজাগ থাকা। তোমরা অনেকেই জানো যে পৃথিবীতে 4 ভাগের প্রায় 3 ভাগ জল, 3 ভাগ জল
আর 1 ভাগ স্থল এবং 1 ভাগ স্থল। অর্থাৎ পৃথিবীকে মোট যদি 4 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এবার আমরা দেখে নেব এই যে 3 ভাগ জল, এই 3 ভাগ জল আবার 3 রকমভাবে অবস্থান করে। তোমরা অনেকেই জানো যে জলের কঠিন অবস্থা হলো বরফ এবং তরল এবং গ্যাসীয়। অর্থাৎ জলের অবস্থানের ভিত্তিতে অবস্থানের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। কঠিন, 1 কঠিন, 2 তরল, 3 গ্যাসীয়। এই জল কঠিন অবস্থায় কোথায় কোথায় অবস্থান করে তোমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে। বিভিন্ন হিমালয় পার্বত্য অঞ্চল, পাশাপাশি বিভিন্ন মেরু অঞ্চল এবং পর্বতের পাদদেশ এবং উপরীয় স্থলে জল কঠিন রূপে অর্থাৎ বরফ রূপে অবস্থান করে। এবং যদি দেখো বিভিন্ন মেরু অঞ্চল, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড প্রভৃতি অঞ্চলে জল কঠিন রূপে অবস্থান করে। তাহলে আমরা কি জানতে পারলাম? জলের কঠিন অবস্থা বরফ এবং বিভিন্ন মেরু অঞ্চল ও পর্বতের পাদদেশ বা পর্বতের উপরিভাগে জল কঠিন রূপে অবস্থান করে। জল তরল রূপে বিভিন্ন নদী, বিভিন্ন জলাশয়, পুকুর, পুষ্করিণী, হ্রদ প্রভৃতি অঞ্চলে জল তরল রূপে অবস্থান করে। এখন তোমাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে জল গ্যাসীয় অবস্থায় কোথায় অবস্থান করে? জল বায়ুমণ্ডলে গ্যাসীয় অবস্থায় অর্থাৎ জলীয় বাষ্প রূপে অবস্থান করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম জলের 3টি অবস্থা, কঠিন, তরল ও গ্যাসীয়। স্টুডেন্টস, এখন আমাদের প্রশ্ন হলো এই পৃথিবীর যে মোট জল এর প্রায় 96.5% লবণাক্ত জল। পৃথিবীর মোট জলের প্রায় 96.5% লবণাক্ত জল। এই লবণাক্ত জল বিভিন্ন হ্রদ, বিভিন্ন সাগর, মহাসাগর, নদী প্রভৃতি অঞ্চলে এই জল লবণাক্ত অবস্থায় অবস্থান করে। অর্থাৎ সেখানে জল লবণাক্ত, সেখানকার জলগুলি লবণাক্ত। অর্থাৎ তাহলে এই 96.5% লবণাক্ত জল এবং মোট জলের প্রায় 2.5% মিষ্টি জল। অর্থাৎ স্বাদু জল। 2.5% মিষ্টি জল বা স্বাদু জল। তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীর মোট জলের 96.5% লবণাক্ত জল বা সমুদ্রের জল এবং 2.5% মিষ্টি জল। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 2.5% জলের আবার প্রায় 70% কী রূপে অবস্থান করছে? কঠিন, অর্থাৎ বরফ রূপে অবস্থান করছে। তাহলে আর এই 2.5% জলের মধ্যে থেকে যদি 70% বাদ দেওয়া হয়, আর যে বাকি জলটা আছে এটা হচ্ছে আমরা ভৌম জল অর্থাৎ পানীয় জল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই 2.5% জলের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে জল নিয়মিত অপচয় করে চলেছি। তাই জল সম্পর্কে আমাদের সকলেরই সজাগ থাকা দরকার যাতে জল নষ্ট না হয়। এখন আমরা দেখে নেব ভারতে পৃথিবীর মোট অদক্ষেপণের মাত্র 4%। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায় ভারতে পৃথিবীর মোট অদক্ষেপণের 4% রয়েছে। 4%। অনেকেই আমরা জানি যে ভারত একটি নদীমাতৃক দেশ, কারণ ভারতে সুপ্রাচীন কাল থেকে
বিভিন্ন নদী অববাহিকা বিরাজ করে চলেছে। ভারত একটি নদীমাতৃক দেশ। কারণ ভারতে সুপ্রাচীন কাল থেকে প্রায় 14টি বৃহৎ নদী অববাহিকা, প্রায় 14টি বৃহৎ নদী অববাহিকা এবং 44টি মাঝারি নদী অববাহিকা, 44টি মাঝারি নদী অববাহিকা রয়েছে। তাহলে ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? কারণ ভারতে 14টি বৃহৎ নদী অববাহিকা এবং 44টি মাঝারি নদী অববাহিকা ভারতকে, একজন মা তার ছোট সন্তানকে যেমন ছোট থেকে খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করে তোলে, ঠিক তেমনই এই 14টি বৃহৎ নদী অববাহিকা এবং 44টি মাঝারি নদী অববাহিকা ভারতকে সুপ্রাচীন কাল থেকেই লালন পালন করে বড় করে তুলেছে। তাই ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। এই নদী অববাহিকাগুলির মধ্যে অন্যতম হল সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী অববাহিকা ভারতকে সুপ্রাচীন কাল থেকেই লালন পালন করে বড় করে তুলেছে। তাই ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। স্টুডেন্টস, এছাড়াও আমরা এই জলসম্পদের চ্যাপ্টারে এই জলসম্পদে বিভিন্ন বিষয় সম্পর্কে জানব, বিভিন্ন জলসেচের পরিকল্পনা সম্পর্কে, বিভিন্ন নদী অববাহিকা সম্পর্কে, পাশাপাশি আমরা এই বিভিন্ন নদী অববাহিকার গতিপথ সম্পর্কেও জানব এবং এই নদীগুলি কোথায় গিয়ে মিশেছে এবং কোথা থেকে উৎপন্ন হয়েছে সেগুলি সম্পর্কে জানব। পাশাপাশি এই জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও আমরা এই জলসম্পদের চ্যাপ্টারে জানব। এর পাশাপাশি আমরা জানব বিভিন্ন ধরনের পরিকল্পনা, অর্থাৎ বহুমুখী পরিকল্পনা। এই নদী বা সমুদ্রের জল বিভিন্নভাবে পরিকল্পনা করে বিভিন্ন কাজে যাতে ব্যবহার করা যায় এবং বন্যা নিয়ন্ত্রণ করা যায় প্রভৃতি বিভিন্ন কাজে আমরা এই বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে থাকি। যেমন দামোদর ভ্যালি কর্পোরেশন পরিকল্পনা, এরকম বিভিন্ন পরিকল্পনা রয়েছে। স্টুডেন্টস, আজকের ক্লাসে তাহলে আমরা জানতে পারলাম কি জলসম্পদ বলতে কী বোঝো এবং এই জলসম্পদের বিভিন্ন বিষয় এবং জল কেন গুরুত্বপূর্ণ এবং পৃথিবীতে মোট জলের পরিমাণ এবং এই জলের মধ্যে কত শতাংশ লবণাক্ত জল এবং কত শতাংশ মিষ্টি জল অর্থাৎ স্বাদু জল, এবং এই জল প্রতিনিয়ত আমরা অপচয় করে চলেছি, কিভাবে এই জল অপচয় থেকে আমরা বাঁচতে পারবো এবং ভৌম জল সংরক্ষণ করতে পারবো। পাশাপাশি আমরা এই চ্যাপ্টারে আরও একটু বিষয় জানব, সেটা হচ্ছে ভারতে এই ভৌম জলের সঞ্চয় কিভাবে রক্ষা করা যায়, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী ভৌম জলের সংরক্ষণ কিভাবে করা যায় সে সম্পর্কেও আমরা জানব। স্টুডেন্টস, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সকলেই কমেন্ট করবে, শেয়ার করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দফাদার জিএস এডুকেশন সবসময় তোমাদের সঙ্গে।